সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 7টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। শুরুতেই বিশ্বকাপের খবর। অবিশ্বাস্য ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা 2-0 গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচ জিতেছে 3-2 গোলের ব্যবধানে। ইব্রাহিম ও জিকোর গোলে 79 মিনিট পর্যন্ত এগিয়ে ছিল মিশর। তবে ক্রিস্টিয়ান রোমেরো, লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। আসরের সর্বাধিক 8ম গোল লা পুলগার। যুক্তরাষ্ট্রে মেসি, মার্তিনেজদের জয় একসাথে উদযাপন করলেন আর্জেন্টিনা ও বাংলাদেশের ফুটবল সমর্থকরা। নেচে গেয়ে নিজেদের পতাকা হাতে ভালোবাসার বহিঃপ্রকাশ। তবে মিশরীয় সমর্থকরা ম্যাচ হারের জন্য দোষারোপ করেছেন রেফারিকে। নাচে গানে বাংলাদেশি সমর্থকদের সাথে যোগ দিলেন আর্জেন্টাইন সমর্থকরা। আলবি সেলেস্তের প্রতি লাল সবুজের প্রেমের খবর এখন পুরো বিশ্বের জানা। আর্জেন্টিনা তো বটেই, বাংলাদেশের পতাকা হাতেও অনেকেই এগিয়ে এলেন। শেষ পর্যন্ত তা রূপ নিল উৎসবে। বাংলাদেশকে ধন্যবাদ জানাতে ভোলেননি কেউই। I love your country. I love your country and your people. Yes, yes. We love Bangladesh. We love Bangladesh, well. I love the support that they have. They're unbelievable. বাংলাদেশিরাও মুগ্ধ আর্জেন্টিনার এমন আতিথেয়তায়, সঙ্গে তৃপ্ত দারুণ এক ম্যাচের সাক্ষী হওয়ায়। ও মাই গড, এটা আসলেই কল্পনা। কি করছে আজকের ম্যাচটা, কি করছে এটা একমাত্র যারা মাঠে উপস্থিত ছিল তারাই বলতে পারে। কান্না করে বিদায় নেবে পেনাল্টি মিস করে, এটা হতে পারে না। ফুটবলের গড তাকে আবার একটা সুযোগ দিয়েছে এবং দেখিয়ে দিয়েছে সে। ফ্ল্যাগটা তাদেরকে এখন নতুন করে চিনানো লাগে না, তারা দেখলেই চিনে এটাই বাংলাদেশ, এটাই তাদের ভালোবাসা। Bangladesh, Bangladesh, Bangladesh. ম্যাচ শেষে বাঁধ ভাঙা উল্লাস আলবি সেলেস্তে সমর্থকদের। আটলান্টা স্টেডিয়ামের বাইরে তখন এক খণ্ড বুয়েন্স আইরেস, কর্দোবা, রোজারিও বা মেন্দোজা। ছেলে, বুড়ো, নারী, পুরুষ সব ভেদাভেদ ভুলে নেচে গিয়ে উৎসবে সামিল। ঠিক বিপরীতে মিশরীয় সমর্থকরা দোষারোপ করেছেন রেফারিকে। জয় ছিনিয়ে নেয়ার অভিযোগ তাদের। We scored a goal. They said no. The third goal, it's a complete penalty for us. The referee, all the game, all the match, every touch is a foul for them. For us, nothing. As if he is deaf, he's blind. FIFA is unfair. They removed the red card for the US team, and now the referee is so bad. He didn't even look for the VAR for our penalty. That's unfair. মেসি আর আর্জেন্টিনায় ভরসা রাখা সমর্থকরা এখন স্বর্ণালী ট্রফিতে চোখ রাখছেন। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, আটলান্টা, যুক্তরাষ্ট্র। বৈরী আবহাওয়ায় রাজধানীতে বড় পর্দায় খেলা দেখার আয়োজনে কিছুটা ভাটা পড়েছিল। কিন্তু যেসব জায়গায় খেলা দেখার সুযোগ ছিল সেখানে বাঁধ ভাঙা উল্লাসে মাতেন আর্জেন্টিনা সমর্থকরা। এমন শ্বাসরুদ্ধকর ম্যাচ চিরস্মরণীয় হয়ে থাকবে তাদের স্মৃতিতে। আটলান্টায় মেসিদের মতোই আবেগে ভাসেন ফুটবল প্রেমীরাও। বিশ্বকাপে কেউ চ্যারিটি করতে আসে না, জয়ের ক্ষুধায় হন্য হয়েই মাঠে নামে দলগুলো। সে র্যাঙ্কিংয়ে যত উপরেই হোক কিংবা নিচের দল, আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচ তারই প্রমাণ। আর্জেন্টিনা যখন 2 গোলে পিছিয়ে গেল, রাজধানীতে বড় পর্দায় যারা খেলা দেখছিলেন তারাও যেন ডুবে যেতে থাকলেন হতাশার চোরাবালিতে। লিওনেল মেসিও কি ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমারের পথ ধরে টুর্নামেন্ট থেকে বিদায় হবেন? এ প্রশ্নের উত্তর যখন খোঁজা হচ্ছে তখনই গোল, 1টি 2টি নয় 3টি। এরপর যা হবার তাই, বাঁধনহারা উল্লাস আর বুনো চিৎকার। ফুটবল আমোদীরা বিশ্বাস করতে পারছিলেন না এভাবেও ফিরে আসা যায়। আর্জেন্টিনা হেরে গেল, আমরা আর্জেন্টিনা সাপোর্ট করব। উই আর ডাইহার্ড ফ্যান অফ মেসি। যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। ইজিপ্ট জিতে ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ দিব ইজিপ্ট। একজন এক একটা সাপোর্ট করি এন্ড দেন হচ্ছে এটা নিয়ে একটা ডিবেটের মতো হয়, তো এটা এনজয় করি আসলে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চরম রোমাঞ্চে ভরা এই ম্যাচ দেখলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত। তিনি নিজেও নিজের দেশের দুর্দান্ত কামব্যাক বিশ্বাস করতে পারছিলেন না যেন। It is not only skill, it's also psychological strength. So fortunately we could win, so we passed to the next round. Well, I hope Bangladeshi people will keep supporting Argentina. এখন সময় এসেছে, দর্শক যেভাবে আগে গেছে ফেডারেশন এবং জাতীয় দলকে ওরকম সমানভাবে তাল মিলায় এগিয়ে যেতে হবে। দল হিসেবে আর্জেন্টিনা জয় পেলেও সমস্ত প্রশংসা কেড়ে নিলেন খুদে জাদুকর এলেনটেন।
কেননা তার বন্দনা ছাড়া এই মহাকাব্যের রূপকথা লেখা রয়ে যায় অসম্পূর্ণ। লাস্ট 10 মিনিটসে 3টা গোল দেওয়া আনবিলিভেবল। তারা দেখিয়ে দিয়েছে তারা এই বিশ্বকাপের যোগ্য এবং তারাই কাপ নিবে। ফার্স্টে যে মোমেন্টে ছিলাম মনে হচ্ছে যে আমি আরেকটা জীবন পেয়েছি, এরকম একটা। কিন্তু যখন 2টা গোল হলো আমাদের মানে বুক বের হয়ে যাচ্ছে, মুখে চলে আসছে। It is only possible when there is a player like Lionel Andres Messi. বৈরী আবহাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বড় পর্দায় খেলা দেখানো বন্ধ ছিল, কিন্তু তাতে কি, বিশ্ববিদ্যালয় হল, পাড়া মহল্লা, বাসাবাড়ি থেকে আর্জেন্টিনার প্রতিটি গোলে ভেসে আসে উল্লাস ধ্বনি, যা মধ্যরাতকে দেয় ফুটবলীয় আমেজ। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। আমাদের সঙ্গে অন্যায় হয়েছে, আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে টুর্নামেন্টে রাখতে চেয়েছে ফিফা। ম্যাচ শেষে এমন বিস্ফোরক মন্তব্য মিশরের কোচ হোসাম হাসানের। আর ম্যাচ শেষে রেফারিকে জালিম বললেন মিশরীয় ফুটবলার মোস্তফা জিকো। ম্যাচ শেষে দুদেশের ফুটবলারদের চোখই অশ্রুসিক্ত, কারো নয়ন ভিজেছে আনন্দে, আবার কারো পরাজয়ের গ্লানিতে। তবে সেখানে আছে একরাশ চাপা কান্না, আছে ন্যায্যতার দাবি। হারের কারণ হিসেবে ফরাসি রেফারির দায় দেখছেন মিশরীয় ফুটবলার মোস্তফা জিকো। তাই তো ম্যাচ শেষে সব ক্ষোভ উগরে দিলেন, আর আগে থেকেই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। রেফারি ছিল অন্যায্য। ম্যাচের শুরু থেকেই তিনি আমাদের উপর অন্যায় করেছেন। তিনি চাননি আমরা ম্যাচ জিতি। আমরা যখন 2-0 গোলে এগিয়ে থেকে ম্যাচ জিতছিলাম, তখন রেফারি বারবার আমাদের উপর চড়াও হচ্ছিলেন। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। আর্জেন্টিনাকে আরও একটি বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন। ফুটবলারদের সাথে সুর মিলিয়েছেন কোচ হোসাম হাসানও। এমন হারের পেছনে ফিফা ও রেফারি তার কাজ করায়। আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখার চেষ্টা ছিল অভিযোগ তার। বিশ্ব চ্যাম্পিয়নদের চেয়ে আমরা ভালো খেলেছি, প্রায় সব দিকেই আমরা এগিয়েছিলাম, কিন্তু মাঠের ভেতরের কিছু সিদ্ধান্ত এবং মাঠের বাইরের কিছু বিষয় ম্যাচের ফলকে প্রভাবিত করেছে। হয়তো তারা চেয়েছিল আর্জেন্টিনা ও মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে। মোহাম্মদ সালার উপর হওয়া ফাউলের ঘটনায় সম্ভাব্য পেনাল্টির জন্য ভিএআর না দেখা এবং মিশরের দ্বিতীয় গোল অদ্ভুতভাবে বাতিল হওয়া নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। কথা বলেছেন ম্যাচ শেষে রেফারির সাথে তার তর্কে জড়ানো নিয়েও। আমি রেফারিকে বলেছি এটা অন্যায়, হয়তো তার লুকানোর কিছু আছে। কেউ যদি কিছু লুকানোর চেষ্টা করে, অনেক সময় সেটি লুকিয়ে রাখতে পারে না। যাই হোক, আমার কাজ শেষ। এই টুর্নামেন্টে আর কোনো ম্যাচ আমি দেখছি না। শুধু মিশরীয়রাই না, রেফারির এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি বিবিসির বিখ্যাত সাংবাদিক ডেল জনসন, সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার রবার্তো কার্লোস ও সাবেক ইংলিশ ফুটবলার অ্যালান শেরার। শাফাত মিদুল, চ্যানেল 24। 42 বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত চট্টগ্রামের জনজীবন। জলাবদ্ধতায় ডুবেছে নগরীর অনেক নিচু এলাকা। রাস্তাঘাট ছাপিয়ে হাঁটু থেকে কোমর পানিতে তলিয়েছে দোকানপাট, বাসাবাড়ি। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন মানুষ। রহমাননগরে দেয়াল ধসে মারা গেছে একজন। রাঙ্গুনিয়ায় একজন মারা গেছে পাহাড় ধসে। কর্তৃপক্ষ বলছে ফেব্রুয়ারি নাগাদ মেগা প্রকল্পের কাজ শেষ হলে জলাবদ্ধতা কমবে 80 থেকে 90%। কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানিতে ডুবে গেছে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ব্যাপারী পাড়া। টানা ভারী বর্ষণে মঙ্গলবার সকাল থেকে ছিল এমন নাজুক অবস্থা। পানি ঢুকে যায় বিভিন্ন বাসাবাড়ি, দোকানপাটে। এতে ব্যাহত হয় দৈনন্দিন কর্মকাণ্ড, ব্যাহত হয় ব্যবসা বাণিজ্যে। নিয়মিত নালা পরিষ্কার না থাকায় এলাকাটিতে এই অবস্থা বলে দাবি স্থানীয়দের। আগে কম উঠছে, এবার একটু বেশি উঠছে, কারণ ড্রেনগুলো অপরিষ্কার। মানে আমাদের দোকানে সব পানি ঢুকে যাচ্ছে, খাবারের পানি পাবো না, এখন বাসার নিচেও পানি, আর এখন লাইনের পানি যা থাকবে এগুলো তো সবগুলো থাকবে ময়লা। আপনার মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতায় বেহাল অবস্থা ছিল আগ্রাবাদ সিডিয়া আবাসিক এলাকা, হালিশহর, বন্দর স্টেডিয়াম, পোর্ট কানেক্টিং রোড, নয়াবাজার, কাতালগঞ্জ, তিনপুল সহ নগরীর অনেক নিচু এলাকায়। সড়ক ডুবে যাওয়ায় ব্যাহত হয়ে যান চলাচল। চরম দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যে বের হওয়া মানুষজন। বাসার থেকে বেরোতে পারতেছি না, আমাদের ব্যবসা বাণিজ্য লস, দুদিন অনেক টাকা লস। আমরা আমাদের ময়লাগুলো আমরা যখন তখন আমরা পলিথিন করে আমরা ফেলে দিই ড্রেনের মধ্যে। 2010 সালের পর থেকে এই ধরনের পানি আর কখনো আমি দেখি নাই এখানে। জলাবদ্ধতার সার্বিক পরিস্থিতি দেখতে মাঠে নামেন সিটি মেয়র।
ছিল জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সেনাবাহিনীর 16টি কুইক রেসপন্স টিম। তাদের দাবি, আগামী ফেব্রুয়ারি নাগাদ প্রকল্পের কাজ শেষ হলে 80 থেকে 90% জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে নগরবাসী। ফেব্রুয়ারি নাগাদ আমাদের এই প্রকল্প পুরোপুরি যখন শেষ হয়ে যাবে, 36 খালের আশেপাশে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে অনেকদিন ইনশাল্লাহ জলাবদ্ধতা হবে না। যেখানে যত্রতত্র ময়লা, প্লাস্টিক, পলিথিন, কক্সিন, একটু আগে দেখেছেন আমি এখান থেকে নিয়েছি একটি প্লাস্টিক। তবে এটা আপনাদেরকে আমি অবহিত করছি, এই হিজড়াকালের কাজ এখনো শেষ হয়নি। আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে শেষ হবে এবং আশা করি আগামী সিজনে আমি আপনাদের কথা দিচ্ছি এই এলাকায় পানি আর থাকবে না আল্লাহর মতো। ভারী বর্ষণে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার একটি সড়কের একাংশ ধসে গেছে। এছাড়া হাটহাজারী, পটিয়া, আনোয়ারা সহ বিভিন্ন উপজেলায়ও প্লাবিত হয়ে পড়েছে সড়ক ও নিচু এলাকা। বৈরী আবহাওয়ায় বিমানবন্দরে ব্যাহত হয় ফ্লাইট অবতরণ। পাহাড়ধসের আশঙ্কা থাকায় নগরীর বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ বসতি থেকে লোকজনকে সরাতে দিনভর মাইকিং করে জেলা প্রশাসন। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। অতি ভারী বর্ষণে বিপর্যয় নেমে এসেছে 3 পার্বত্য জেলা ও কক্সবাজারের জনজীবনে। দেয়াল, গাছ ও মাটি চাপায় মারা গেছে 4 জন। বৃষ্টিপাতের সবচেয়ে নাজুক অবস্থা বান্দরবানে। পাহাড় ও ভূমিধসে জেলার বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বেড়েছে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি। বন্ধ থানচির বিভিন্ন পর্যটন স্পট। বাইশারীতে পানিতে ভেসে গিয়ে মারা গেছে এক শিশু। কক্সবাজারের দরিয়া নগরে পাহাড় ধসে মারা গেছে এক নারী। আহত অবস্থায় উদ্ধার করা হয় তার স্বামীকে। উখিয়ায় দেয়াল চাপায় প্রাণ গেছে এক যুবকের। রাঙামাটিতে গাছ ভেঙে পড়ে মারা গেছেন এক বৃদ্ধ। ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকা থেকে মানুষজনকে সরাতে মাইকিং করছে জেলা প্রশাসন। বর্ষণ ও পাহাড়ি ঝলে খাগড়াছড়িতেও বিপর্যস্ত জনজীবন। চট্টগ্রাম বিভাগের সব জেলায় আজ এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষা স্থগিত করার কথা জানায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। অন্যান্য শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে। মঙ্গলবার রাত 1টার পর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি যখন এই সিদ্ধান্ত ঘোষণা করে, তখন পরীক্ষা শুরুর বাকি মাত্র 9 ঘন্টা। এর আগে মঙ্গলবার রাত 11:15টায় চট্টগ্রাম ও রাঙামাটি জেলার এবং রাত 12:15টায় কক্সবাজার জেলার এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়া হয়েছিল। এই পরীক্ষার সূচি পরে জানানো হবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের পর ফের দেশটির শ্রমবাজার চালুর ইঙ্গিত। অভিবাসন বিশ্লেষকরা বলছেন, কর্মীদের ডাটাবেজ, স্বচ্ছ লেনদেন প্রক্রিয়া ও নিয়ন্ত্রিত অভিবাসন ব্যয়ে অগ্রণী ভূমিকা নিতে হবে সরকারকে। অন্যদিকে সিন্ডিকেট মুক্ত উন্মুক্ত শ্রমবাজারের প্রত্যাশা রিক্রুটিং এজেন্সি ব্যবসায়ীদের। সম্রাট হোসেনের রিপোর্ট। গত 2 দশক ধরে নানা অনিয়মে জর্জরিত মালয়েশিয়ার শ্রমবাজার। সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও চুক্তি অনুযায়ী কাজ না পাওয়া যেন সাধারণ ঘটনা এই শ্রমবাজারে। ফলে নানা অনিয়মের অভিযোগে 2023 সালে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে মালয়েশিয়া। সর্বশেষ কলিং ভিসায় দেশটিতে যায় 4.5 লাখ বাংলাদেশি। 2 বছর বন্ধ এই শ্রমবাজার নিয়ে ফের আলোচনা শুরু হয় প্রধানমন্ত্রীর সফরে। দুদেশই সম্মত হয় স্বচ্ছতা ও অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণে। তাহলে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কেমন পদক্ষেপ নেওয়া উচিত সরকারের? অভিবাসন বিশ্লেষকরা বলছেন, কর্মীদের স্বার্থ রক্ষায় বিশেষ নজর রাখতে হবে সরকারকে। কোন প্রক্রিয়ায় কর্মী যাবে, সেই প্রক্রিয়াটা স্বচ্ছ কিনা, কত টাকা খরচে তারা যাচ্ছে, তারা কতদিন পর সেই টাকাটা তুলতে পারবে, গিয়ে তারা সবাই কাজ পাবে কিনা, এবং পাশাপাশি আপনার ওখানে যে বিপুল পরিমাণ কর্মী আমাদের রয়েছে অনিয়মিত, যারা নথিন, তাদেরকে আপনি কোন বৈধকরণ প্রক্রিয়া আনতে পারবেন কিনা। মালয়েশিয়ার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখে, বিশেষ করে ব্যবসায়ীরা যারা আছে তারা দরকার হলে ওখানকার যে নিয়োগকর্তা আছে তাদের মাধ্যমে খোঁজ খবরটা নেবে। আমাদের দূতাবাসও সেটা ভেরিফাই করতে পারে যে নিয়োগকর্তারা যা বলছে তাদের ওখানে নেওয়ার জন্য কি কি খরচ লাগতে পারে। অন্যদিকে জনশক্তি রপ্তানিকারকরা বলছেন, সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার চালু করতে উদ্যোগ নিতে হবে দুদেশের সরকারকে। কর্মীদের স্বার্থ সংরক্ষণ করতে হবে। কম খরচে যেমন কর্মীরা যাওয়ার সুযোগ পায়, তেমনি এই সেক্টরে যারা ব্যবসায়ী আছে এই ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করতে হবে। কারণ এই ব্যবসায়ীদের কারণেই এখন 1.5 কোটি মানুষ কিন্তু বিদেশে বিভিন্ন দেশে কাজ করছে। সুতরাং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ না করলে কিন্তু যদি কোন কতিপয় ব্যক্তি গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ করে তাহলে কিন্তু শ্রমবাজার কখনো সাস্টেইনেবল হবে না। নেপালের ব্যবসায়ীরা কত রিঙ্গিত করে, কত দিয়া একটা কাজ ওখান থেকে ওরা কিনে ওরা লোক পাঠাচ্ছে।
যদি এই জিনিসটা আপনারা বাস্তবসম্মতভাবে জিনিসটা আপনারা তুলে ধরতে পারেন বা সরকার জিনিসটা অনুধাবন করে একটা বাস্তব ভিত্তিক অভিবাসন ব্যয় তৈরি করে, আমার মনে হয় এটা উভয়ের জন্য ভালো হবে। এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে মালয়েশিয়ার শ্রমবাজারের নানান দিক পর্যালোচনা করছে সরকার। এই প্রক্রিয়াটাকে ট্রান্সপারেন্ট করার জন্য আমাদের যে এমইউ দুই দেশের সাথে সেখানে কিছু সংশোধনী আনা প্রয়োজন, যেটা দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটি করবে, সেই বিষয়ে সম্মত হয়েছে। তো এই কাজগুলো, টেকনিক্যাল কাজগুলো সমাধানের পরে আশা করি মালয়েশিয়ার মার্কেটটা ওপেন হবে। শ্রমবাজার নিয়ে চলতি মাসে বাংলাদেশ ও মালয়েশিয়ার যৌথ কারিগরি ওয়ার্কিং কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পাকিস্তান, ভিয়েতনাম ও জাতিসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্থানীয় সময় মঙ্গলবার পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রক বিষয়ক ফেডারেল মন্ত্রী সৈয়দ মোহসেন নাকভির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং সামগ্রিক আইনশৃঙ্খলা সহযোগিতা আরও জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয়ের উপমন্ত্রী সিনিয়র লেফটেন্যান্ট জেনারেল নগুয়েন ভ্যান লং এবং শান্তি নির্মাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এডি কালোর সাথে আলাদা বৈঠক করেন তিনি। এছাড়া আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমন এবং অন্যান্য আইনশৃঙ্খলা সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পৃক্ততা অব্যাহত রাখার বিষয়ে ও গুরুত্ব আরোপ করেন। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এডি কার্লোর সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী শান্তিরক্ষা ও শান্তি নির্মাণে বাংলাদেশের অগ্রাধিকার তুলে ধরেন। তিনি রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের টেকসই ও জোরালো সহায়তার আহ্বান জানান। হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইরানে একাধিক সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, আন্তর্জাতিক জলপথে বেসামরিক নাবিকদের বহনকারী জাহাজে হামলার কড়া জবাব দিতেই এই অভিযান। ইরানের দক্ষিণাঞ্চলের সিরিক ও কেশম এলাকার কাছে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যুক্তরাষ্ট্রের এই হামলাকে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের লঙ্ঘন বলে অভিহিত করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। এই হামলার বিরুদ্ধে প্রয়োজনীয় ও দৃঢ় পদক্ষেপ নেবে তেহরান, এমন সতর্কবার্তা দেন। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা বলছে, সোম ও মঙ্গলবার 24 ঘন্টার মধ্যে হরমুজে 3টি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। এই ছিল সকাল 7টার খবর। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।